যে বেকার যুবকদের 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত বেকার যুবকদের 1500 টাকা করে ভাতা দেবে। যেদিনে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া বিধানসভায় এটা পেশ করেছিলেন অন্তর্বর্তীকালীন বাজেট, তখন সেদিন আমিও উপস্থিত ছিলাম হাউসের মধ্যে। তো ওনারা তখন ঘোষণা করেছিলেন যে এটা আগস্ট মাসে 15 তারিখ থেকে শুরু হবে, কিন্তু সেটাকে রাতারাতি কেন এগিয়ে নিয়ে এলো পরে। রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন এক, পরে মুখ্যমন্ত্রী সেটাকে এগিয়ে নিয়ে এসেছেন। তার কারণ হচ্ছে ওনারা ভেবেছিলেন যে 2021 সালে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেব, সেই টাকা দিয়ে আমরা ভোট বৈতরণী পার হয়েছি, কিন্তু এবারে এই পশ্চিমবাংলার মানুষ দেখেছে আর্জিকর, আমাদের সেই অভয়া বোনের ঘটনা কেউ ভুলে যায়নি। এটা শুধু ওই আর্জিকর আর অভয়া বোনের সঙ্গে হয়নি, হয়তো বহু জায়গায় মিডিয়ার সামনে আসেনি, কেউ ভয়ে প্রকাশ করেনি, কেউ প্রশাসনের চাপে প্রকাশ করেনি, কিন্তু এটা প্রতিটা বিধানসভায় বহু ঘটনা ঘটেছে মহিলাদের সঙ্গে। তাই মহিলারা আর উৎসাহিত হয়নি যে ওই ভাতা নিয়েই সরকারকে ভোট দিতে হবে। সেই জায়গা থেকে মহিলারা বেরিয়ে এসে রাস্তায় প্রতিবাদ করতে শুরু করেছেন, আন্দোলন করতে শুরু করেছেন। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে আমি 500 টাকা বাড়িয়েছি, এটার থেকে মহিলারাই রাস্তায় দাঁড়িয়ে বলছে যে আমরা ভাতা নেই, আমরা নিরাপত্তা চাই, তখন উনি এই প্রকল্পটাকে, এই যুবকদের ভাতা দেওয়ার জন্য উনি এটাকে এগিয়ে নিয়ে এসেছেন। কিন্তু পশ্চিমবাংলায় কোনোভাবেই সফল হবে না, কারণ এই শাসক দল যেভাবে পশ্চিমবাংলার সাধারণ মানুষের উপর একের পর এক হিংস্রভাবে অত্যাচার শুরু করেছে, শোষণ শুরু করেছে, পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝে গেছে, তার সঙ্গে সঙ্গে এই হরিপাল বিধানসভার মানুষও বুঝে গেছে। আমরা দেখেছি এই হরিপাল বিধানসভার একটা বড় আন্দোলন। আমাকে এখানে কয়েকজন দাদা দেখাচ্ছিলেন, বললাম যে এটা আমরা শুধু এখন দেখছি না, আমরা তখনই দেখেছি যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন সিঙ্গুরে সভা করতে। স্কুল থেকে বাচ্চাদের গার্জিয়ানকে না বলে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল। যিনি নিয়ে গেছিলেন শিক্ষক, তিনি তৃণমূলের নেতা, এবং এই হরিপাল বিধানসভায় সেটা ভীষণভাবে আন্দোলন হয়েছিল, মানুষ রাস্তায় নেমেছিলেন সেই আন্দোলন করার জন্য। তাই এই পশ্চিমবাংলার সমস্ত বিধানসভার সঙ্গে সঙ্গে আমরা এসেছি আজকে হরিপাল বিধানসভায়। আমার দায়িত্ব পড়েছে, আমার সঙ্গে আমার আরেকজন বিধায়ক, আমাদেরই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, ওনা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা মহাশয়ের আসার কথা ছিল, কিন্তু উনি শারীরিক অসুস্থতার কারণে এখানে আসতে পারেননি। আজকে দেখুন এই হরিপাল বিধানসভা, এটা কৃষি প্রধান এলাকা, এখানে আলু চাষ প্রচুর পরিমাণে হয়। আমি নিজে একজন কৃষক পরিবারের ছেলে, চাষবাসই আমাদের প্রধান জীবিকা, ছোটবেলা থেকে চাষবাস করেছি। আমি প্রথম যখন 2024 সালের লোকসভা নির্বাচনে হরিপাল এসেছি, তখনই দেখেছি যে প্রচুর আলু চাষ হয়, প্রচুর পরিমাণে। এখানে আবার চন্দ্রমুখী আলু বেশি চাষ হয়। তো এই এলাকারই পার্শ্ববর্তী এলাকার বিধায়ক বেচারাম মান্না, তিনি হচ্ছেন কৃষি বিপণন মন্ত্রী, এবং ওনার স্ত্রী হরিপাল বিধানসভার বিধায়ক, তাই তো? কিন্তু উনি নিজে কৃষি বিপণন মন্ত্রী হয়েও এই হরিপাল বিধানসভার জন্য কিন্তু কিছু করতে পারেনি, এখনো কিছু করতে পারেনি। এখানে অনেকের সঙ্গে কথা হয়েছে, আমি আগে যেহেতু 2024-এর লোকসভায় এসেছিলাম, সেই সূত্রে অনেকের পরিচয় আছে, অনেকের ফোন নাম্বার আছে, তাদের সঙ্গেও কথা হয়। তো এখানে তৃণমূল কংগ্রেসের দাদাগিরি চলে, কিন্তু তৃণমূল কংগ্রেসের উন্নয়ন বলে কিছু নেই। সম্পূর্ণ ব্যর্থ তৃণমূল কংগ্রেস, স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ, স্কুল বন্ধ আছে প্রায় 35টা, বন্ধ নয়, একজন করে শিক্ষক আছে প্রায় 35টা স্কুল। সেই স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থাই সরকার করতে পারেনি। স্বাস্থ্যতে ব্যর্থ, শিক্ষায় ব্যর্থ, যোগাযোগে ব্যর্থ। কারণ শিল্প, এই শাসক দল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন শিল্প কখনোই সম্ভব নয়। সেটা আপনারা হুগলির মানুষ জানেন, সিঙ্গুরের পার্শ্ববর্তী এলাকার মানুষ আপনারা সবাই জানেন। তো সম্পূর্ণ বিষয়ে তৃণমূল কংগ্রেস ব্যর্থ হয়েছে। তাই আমরা বিশেষ কয়েকটা যে বড় বড় সমস্যা, বড় বড় বিষয় আছে, সেইগুলো আপনাদের সামনে রাখছি।
এই হরিপাল বিধানসভার গ্রামবাসীরা তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দান করে শ্রমজীবী হাসপাতাল তৈরি করতে বাধ্য হয়েছেন। এই ঘটনাটি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার প্রতি তৃণমূল কংগ্রেসের চরম অবহেলা এবং সাধারণ মানুষের উপর সরকারি দায়িত্ব জোর করে চাপিয়ে দেওয়ার বিষয়টিকে স্পষ্ট করে। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে আমরা ভাতা দেব আর প্রশাসনকে জোর করে কাজে লাগাবো, এটা করে আমরা ভোটে টিকে থাকবো। তৃণমূলটা এখন তৃণমূল চালায় না, এটা প্রশাসন চালায়, তাই তারা প্রশাসনকে ভীষণভাবে কাজে লাগায়। তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী আইআইটি কলেজ, ফায়ার স্টেশন, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এবং কোল্ড স্টোরেজ তৈরি না হয় হরিপালের যুবক যুবতী চাকরি প্রার্থীরা উন্নয়ন ও বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এখানে ওনারা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আগে দেখতাম বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল ওনারা একই কাজ করতেন, শুধু প্রতিশ্রুতি। ঠিক এই তৃণমূলও একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু একটি কাজও করেননি। হরিপাল গ্রামীণ হাসপাতালের চিকিৎসকের অভাবে এক বৃদ্ধ পথ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনাটি তৃণমূলের শাসনের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চেহারা এবং মুমূর্ষু রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার বিষয়টি তুলে ধরে। আজকে ভাবুন, এখানে এমন চিকিৎসা ব্যবস্থা, যদি হঠাৎ করে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে তার চিকিৎসা ব্যবস্থা নেই। আমরা তৃণমূলের নেতাদের শুনি বলতে, তারা মাইক ধরে বলেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হচ্ছে। কিন্তু দেখবেন তৃণমূলের ছোট থেকে বড় নেতা সবাই চিকিৎসা করার জন্য তার যেমন আর্থিক অবস্থা সে তেমন দূরে যায়। যদি তৃণমূলের অঞ্চল বুথ স্তরের নেতারা হয় তাহলে পশ্চিমবঙ্গের বাইরে চলে যায়। এখন চলে যাচ্ছেন ভুবনেশ্বর এমসে। যাদের আরেকটু আর্থিক অবস্থা ভালো ব্লক লেভেলে, তারা দেখবেন দক্ষিণ ভারত চলে যাচ্ছে চিকিৎসার জন্য। আর রাজ্য স্তরের নেতারা এরা চলে যাচ্ছেন বিদেশে চিকিৎসার জন্য। কারণ আমরাও দেখেছি অভিষেক ব্যানার্জিকে অনেকবার বক্তব্য রাখে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, গরিব মানুষের সুবিধা হবে, সব হবে, দারুণ চিকিৎসা ব্যবস্থা। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা বিধায়ক তারা মিথ্যা ভাষণ দেন, মিথ্যা তথ্য পরিবেশন করেন। ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, তিনি একটি চোখ অপারেশন করবেন, তিনি চলে যাচ্ছেন বিদেশে। তার মেয়ের একটি চিকিৎসার জন্য সেখানেও দেখেছি বিদেশে চলে যাচ্ছে। তাহলে পশ্চিমবাংলা যদি এক নম্বর চিকিৎসা ব্যবস্থা হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের মানুষ কেন পশ্চিমবাংলায় চিকিৎসা করাবেন না? ওনারা মুখে বলছেন যে চিকিৎসা ব্যবস্থা এক নম্বরে হয়েছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হরিপালে রয়েছে মাত্র একটি 30 শয্যার হাসপাতাল। এর ফলে বাসিন্দারা সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের শাসনকালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা রোগীদের কাছে 2 বছর দেরিতে পৌঁছয়। আজকে স্বাস্থ্যসাথী করে চিৎকার করছেন, কিন্তু স্বাস্থ্যসাথী নিয়ে আপনি যাবেন হসপিটালে, কোনো নার্সিং হোমে, বেসরকারি হাসপাতালে যাবেন, হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে বলবে যে আপনি চিকিৎসা কিভাবে করাবেন। যদি বলেন স্বাস্থ্যসাথী, তাহলে উনি বলবেন বেড খালি নেই। আপনি যদি একটু সাইডে গিয়ে ওনার কানে কানে বলে দেন আমি নগদে চিকিৎসা করাবো, তাহলে বলবে আমি ব্যবস্থা করে দিচ্ছি, আসুন। আরেকটা বিষয় হলো, এই স্বাস্থ্যসাথী থেকে যে যে চিকিৎসায় খরচা বেশি সেই ধরনের চিকিৎসাগুলো তুলে দেওয়া হচ্ছে। এখন দেখবেন একটুতেই অ্যাক্সিডেন্ট, কারো হাত পা ভেঙে যাচ্ছে, চোট পাচ্ছে, এই ভাঙাচুরা সংক্রান্ত বিষয়ে আপনি যাবেন অর্থোপেডিক ডিপার্টমেন্টে, বলবে এটা স্বাস্থ্যসাথীতে নেই। আজকে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত চালু করতে চেয়েছিল, কিন্তু সেটা এই সরকার চালু করতে দেয়নি, কারণ বলেছেন আমাদের স্বাস্থ্যসাথী আছে। যদি আজকে স্বাস্থ্যসাথী সঙ্গে আয়ুষ্মান ভারতও থাকতো, তাহলে কিন্তু পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলায় চিকিৎসা না হলে অন্য রাজ্যে গিয়ে চিকিৎসার সরকারি সুযোগ সুবিধা পেতেন। এখন কিন্তু কেউ পশ্চিমবাংলার বাইরে গেলে আয়ুষ্মান ভারত দিয়ে চিকিৎসা করাতে পারছেন না। এর জন্য সম্পূর্ণ দায়ী এই পশ্চিমবাংলার সরকার, রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার। সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্নার বিরুদ্ধে এসএসসি নিয়োগের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় হাজার হাজার চাকরি প্রার্থী স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার উপর আস্থা হারিয়েছেন। এটি রাজ্যের চাকরি ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থাকে আরো ফুটিয়ে তুলেছে।
আমরা দেখেছি কিভাবে যোগ্য প্রার্থীরা চাকরির জন্য দিনের পর দিন, বছরের পর বছর তারা আন্দোলন করেছে। আমরা দেখেছি এই রাজ্যেই প্রথম যে চাকরি পেয়েছে, 5 বছর 7 বছর চাকরি করছে, তারপরে চাকরি চলে যাচ্ছে। আর যারা যোগ্য চাকরি করেছেন, যোগ্যভাবে চাকরি পেয়েছেন, চোরদেরকে বাঁচানোর জন্য এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, মামলা করে আর করে এমন পরিবেশ তৈরি করা হয়েছে, সেখানে যোগ্য প্রার্থীদেরও চাকরি, যোগ্য শিক্ষকদেরও চাকরি চলে যাচ্ছে। সেই শিক্ষকরা যখন আন্দোলন করতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ তাদের উপরে নির্মমভাবে লাঠি চালাচ্ছে। আমরা আগে যেখানে বলতাম যে শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, সমাজ গড়ার কারিগর, সেখানে কিন্তু আমরা দেখলাম সেই শিক্ষকদের উপর কি অমানবিক অত্যাচার এই শাসক দলের পুলিশে। আমরা দেখেছি যারা ডিএর জন্য আন্দোলন করছে, ডিএর জন্য আন্দোলন করছে, তাদেরকে পুলিশ লাঠিপেটা করছে। কিন্তু সেই আন্দোলনকারীদের আন্দোলনের ফলে যদি ডিএ পায়, তখন কিন্তু ওই তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্য সরকারের পুলিশ তারাও সেই ডিএটা পাবে। অথচ তারাও তৃণমূলের কথা শুনে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে ওই ডিএ প্রার্থীদের, ডিএ আবেদনকারীদের উপরে তারা নির্মমভাবে লাঠিচার্জ করে। আমফানের সময় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে চুরি হয়েছিল। সেই সময় 100 দিনের কাজ ও আমফান সম্পর্কিত ফাইল চুরি হয়ে গিয়েছিল। নিজেদের অবস্থা ও তহবিল আত্মসাতের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই কাজ করিয়েছিলেন তৃণমূলের নেতারা। এটা সমগ্র জায়গাতে হচ্ছে, হরিপালেও হয়েছে। তৃণমূল নেতারা যখনই দেখবে যে তাদের চুরি সামনে চলে আসছে, আর তারা গিয়ে বিভিন্নভাবে ঝামেলা করে, এটা তো এই হরিপালে করছে তৃণমূলের নেতারা, মুখ্যমন্ত্রী নিজেও করছে, মুখ্যমন্ত্রী নিজেও ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, সেটাও আপনারা দেখেছেন। তো এই তৃণমূল কংগ্রেসের এই কয়েকটা বড় বড় যে ব্যর্থতা এবং দুর্নীতি, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আগামী দিনে আরো বৃহৎ আকারে এই চার্জশিট, হরিপাল বিধানসভার চার্জশিট, হরিপাল মানুষের প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় আমাদের কার্যকর্তারা নিয়ে যাবে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। তো যাই হোক, এই কয়েকটি কথা বলা ছিল। নমস্কার, সবাই ভালো থাকবেন। সেটা নিতে পারে, সেটা ওনাদের ব্যাপার না। এটা একটা ধরে সবাই ধরে হাতে ধরে একটা ছবি তুলে এবং পেশার কোনো বাইক